যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেছে দুই বাংলাদেশির। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির ধারণা হচ্ছে যে ছিনতাইয়ের সময় তাদের গুলি করা হয়। স্থানীয় সময় শনিবার রাত 12:30 কয়েক দফা গুলিতে কেঁপে ওঠে নিউ ইয়র্কের বাফেলোর জেনার স্ট্রিট। স্থানীয়রা আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে দ্রুত ঘটনাস্থলে যায় বাফেলো পুলিশের সোয়াট টিম। পরবর্তী 4 ঘন্টা টানা চলে অভিযান। উদ্ধার হয় দুটি মরদেহ। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি জানান নিহত দুজনই বাংলাদেশি। এ ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় 148 জেনার স্ট্রিটে। আমার ওয়াইফ কল দেওয়া বলতেছে যে আমাদের পাশের বাসার বাবুল বাড়ি নাকি বলে কালাইরা শ্যুট করছে, শ্যুট করে জায়গার ডেড হয়ে গেছে, তুমি জলদি কাজের থেকে আসো। তো কাজের থেকে আইসা এই সিচুয়েশন। বাফেলোতে আপনার বেশি দিন হয় নাই আসার, লাইক আপনার 4 মান্থ or 5 মান্থ হবে। তো ওনার 2টা ছোটো মেয়ে আছে, আর ইভেন ওনার ওয়াইফ এখন বর্তমানে প্রেগনেন্ট। দুঃখজনক ঘটনা। মানুষ এভাবে যে মৃত্যুর মুখে চলে যাবে এটা আসলেই কল্পনা করা যায় না। আমরা 2টা ফ্যামিলিকে আমরা সাহায্য করি এবং ওদের ন্যায় বিচারের জন্য যদি আমরা একসাথে দাঁড়াই, then I feel like we can make the Buffalo safe again. প্রাথমিকভাবে নিহতদের পরিচয় বাফেলো পুলিশ জানাতে না পারলেও স্থানীয় কমিউনিটি জানায় তারা দুজন সিলেটের কানাইঘাটের আবু সালে মোহাম্মদ ইউসুফ ও কুমিল্লার মোহাম্মদ বাবুল মিয়া। জেনার স্ট্রিটে একটি বাড়িতে সংস্কার কাজ করার সময় দুর্বৃত্তের গুলির শিকার হন তারা। যুক্তরাষ্ট্রে প্রতি বছরই বাড়ছে বন্দুক সহিংসতার ঘটনা। শুধু 2023 সালেই প্রাণ গেছে 18,800-র বেশি মানুষের। গেল মাসে নিউ ইয়র্কেই উইন রোজারিও নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে মারা যান। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দর্শক, এই ঘটনার আরও বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। কিসলু, এই যে দুই বাংলাদেশি নিহতের ঘটনা, এটির আসলে সবশেষ কি আপডেট আছে আপনার কাছে? সর্বশেষ যেটি আমরা জানতে পেরেছি যে এই ঘটনায় একজন সন্দেহভাজন কৃষ্ণাঙ্গকে পুলিশ গ্রেপ্তার করেছে, সেটা আজকে আমরা সকালে আপডেট পেয়েছি। যদিও আমরা সর্বশেষ আমাদের এই সংবাদে নিউ ইয়র্ক সময় গত রাত 3টার সময় আমরা সর্বশেষ আপডেট দিয়েছিলাম। এরপরে আমরা আজকে জানতে পারলাম যে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, কৃষ্ণাঙ্গ সন্দেহভাজন। আজকে দুপুরবেলা এই মুহূর্তে এখন নামাজ বাদ জোহরের পরেই এখানে প্রতিবাদ সমাবেশ হবে। সেখানে তারা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে এই শহর কর্তৃপক্ষের কাছে তারা আমাদের এই কমিউনিটির নিরাপত্তার বিষয়ে জোর দাবি জানাবেন এবং এই হত্যাযজ্ঞের বিষয়ে সুষ্ঠু বিচার দাবি করবেন। যে বিষয়টি এখানে খুব গুরুত্বপূর্ণ দেখা দিয়েছে যে আসলে যতটা শোকের ছায়া তার চেয়ে বেশি আতঙ্ক কমিউনিটি বিরাজ করছে। যদিও এই মুহূর্তে এই এলাকাতে এই অঞ্চলটাকে এত অবহেলিত রাখা হয়েছিল, এটি একটি বিষয়। আর যে বিষয়টি হচ্ছে বাঙালি কমিউনিটির মধ্যে একটি বিষয় অসন্তোষ দেখা যাচ্ছে যে তারা বলছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কারণে বাংলাদেশে বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা ধরনের সংবাদ যাচ্ছে যেগুলো আসলে কিছুটা ফুলিয়ে ফাঁপিয়ে অথবা কিছুটা ভুল তথ্য যাচ্ছে। যে বিষয়টি যে হচ্ছে, আমি বিশেষ করে বাবুল মিয়া যিনি কুমিল্লা 14 গ্রামের বাসিন্দা নিহত হয়েছেন, তার পারিবারিক সূত্রে আমি কথা বলতে সক্ষম হয়েছি এবং জানিয়েছেন যে তার স্ত্রী যখন তাকে ফোনে পাচ্ছিলেন না, তার স্ত্রী জানেন যে ওই বাড়িটির সংস্কার কাজে, মেরামত কাজে তার স্বামী ওখানে অবস্থান করছেন। তারপরে তিনি সেখানে উপস্থিত হন, যদিও এটি খুবই সন্নিকটে তার এই বাড়ি থেকে, তার এই কাজের এই বাড়িটিতে। তো তখন তিনি গিয়ে দেখতে পান সেখানে মেঝেতে লাশ লুটিয়ে পড়ে আছে। তো এই বিষয়টি নিয়ে আসলে এখনো নানা ধরনের জল্পনা কল্পনা চলছে যে কেন এই হত্যাযজ্ঞ, এটি নেহাতি নাকি অন্য কোনো বিষয়, সে বিষয়টি নিয়ে আসলে জোর তদন্তের পাশাপাশি বাঙালি কমিউনিটিতে নানা জল্পনা কল্পনা চলছে। এই জল্পনা কল্পনার ভিত্তিতে যেন বাংলাদেশের কোনো সংবাদ প্রচার না হয় সে বিষয়েও কমিউনিটির কিছু দায়িত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমাকে অনুরোধ করেছেন। তো যেটি সর্বশেষ এই পরিস্থিতি যে আজকে আমরা অপেক্ষা করছি যে এই প্রতিবাদ সমাবেশের পরে আমরা দেখব যে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এখানকার স্থানীয় সরকার প্রশাসন তারা কি পদক্ষেপ নিয়েছে। তবে এটুকু বলা যায় যে এই মুহূর্তে আমাদের এই বাঙালি কমিউনিটি এখানে অত্যন্ত নিরাপদ অবস্থানে রয়েছে এবং টহল জোরদার করেছে, পুলিশি টহল জোরদার করা হয়েছে, নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক নজরদারি রেখেছে
এবং ওই যে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্য থেকে ধারণা করা হচ্ছে যে অনেক তথ্য বেরিয়ে আসবে। আর এই মরহুমের জানাজা এবং দাফন সম্পর্কে যেটি জানা গেছে সেটি হচ্ছে যে তাদের উভয়ের পরিবারই আসলে এখানে বসবাস করে, সুতরাং দাফন সম্ভবত এখানেই করা হবে। আর জানাজার বিষয়টি এখনো পরিষ্কার নয়, তার কারণে আজকে যদি লাশ হস্তান্তর হয়, কিছু লাশ হস্তান্তরের কিছু প্রক্রিয়া রয়েছে আইনগত, সেটির পরে যদি আজকে সম্ভবত লাশ হস্তান্তর করা হতে পারে তাহলে কালকে এরপরে জানাজা আসলে আমরা হবে। মূলত জানতে পারবো জানাজা কখন হয়, এবং আপনি যেটি বলছিলেন যে সেখানে দাফন করার একটা ব্যবস্থা বা চিন্তা ভাবনা করা হচ্ছে। জনাব শিহাবুদ্দিন কিসলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। শিহাবুদ্দিন কিসলু আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন যে 2 বাংলাদেশি নিহতের ঘটনায় সেখানে এক ধরনের আতঙ্ক এবং জল্পনা কল্পনা নানা কিছুই চলছে, সেই খবরই। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি চলছে, আর প্রায় 200 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। চলমান এই আন্দোলনের আঁচ কিন্তু ছড়িয়ে পড়েছে লন্ডন এবং ফ্রান্সেও। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জ্বলে উঠেছিল যে বিক্ষোভের আগুন, তাতে এবার যোগ হলো তেল আবিবের উত্তাপ। শনিবার ইসরায়েলের রাজধানী শহরে আন্দোলনে নামেন হাজারো মানুষ। তাদের দাবি, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ, আগাম নির্বাচন এবং জিম্মিদের ফিরিয়ে আনতে শান্তি চুক্তি। আগামী 1-2 বছরে নয়, এই মুহূর্তেই নির্বাচন দরকার। স্পষ্ট দেখছি জিম্মিদের ফিরিয়ে আনতে সরকারের কোনো মাথা ব্যথা নেই, তারা শুধু গদি সামলাতে ব্যস্ত। আমি চাই যুদ্ধ এখনই থেমে যাক। এটা নিশ্চিত যে এই যুদ্ধে চরমভাবে ব্যর্থ হয়েছে নেতানিয়াহু সরকার। এদিকে যুক্তরাজ্যের সরকার ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান নিলেও লন্ডনের রাস্তাগুলো যেন ফিলিস্তিনিদের পক্ষে জ্বলে ওঠা এক একটি বারুদ। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ছাড়া ঘরে না ফেরার অঙ্গীকার তাদের। গোটা বিশ্ব জানে ইসরায়েল যা করছে তা সন্ত্রাসী কর্মকাণ্ড। ইহুদি ও জায়নবাদীদের নামে হত্যাযজ্ঞ চালাচ্ছে তারা। এ কারণে অনেক ইহুদিও ইসরায়েলের বিরুদ্ধে। তবে এ সময় ইসরায়েলের সমর্থনেও মিছিল বের করেন শ'দুয়েক বিক্ষোভকারী, কিন্তু ফিলিস্তিনপন্থী হাজারো মানুষের ভিড়ে কয়েক ঘন্টার মধ্যেই সরে যেতে বাধ্য হন তারা। ফ্রান্সের বিখ্যাত সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এখন শিক্ষার্থীদের দখলে। বিক্ষোভকারীরা বন্ধ করে দিয়েছে ভবনের মূল ফটক। আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা না জানানো পর্যন্ত সরবেন না জানান তারা। আমাদের এটা বোঝানো হয়েছে, আমরা যদি বিক্ষোভ না থামাই তাহলে আমাদের বহিষ্কার করবে, কিন্তু এতে থামবো না আমরা। নিজেদের জন্য নয়, ফিলিস্তিনের জন্য মাঠে নেমেছি আমরা। যুক্তরাষ্ট্রে বেশিরভাগ রাজ্যে বিক্ষোভ চললেও গেল 24 ঘন্টায় নতুন করে কয়েকশো শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে দাঙ্গা পুলিশ। শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে মাঠে নেমেছেন বেশ কয়েকজন শিক্ষকও। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ভারতের লোকসভা নির্বাচনে 3য় দফার ভোটের আগে প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পিছিয়ে নেই প্রিয়াঙ্কা গান্ধী আর মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে এ দফায় বাড়তে পারে সহিংসতা, এমনটাই মনে করছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই চলছে হিটওয়েভ। একই অবস্থা ভারতের আরও বেশ কয়েকটি রাজ্যে। গেল 2 দফায় অনেক কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম থাকার কারণ হিসেবে ধরা হচ্ছে তীব্র দাবদাহকে। এরই মধ্যে চলছে লোকসভা নির্বাচনের 3য় দফার প্রস্তুতি আর প্রচারণা। আগামী 7 মে পরবর্তী ভোটের জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো। 2 দিনের সফরে কর্ণাটকে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির প্রচারণায় 5 জেলায় জনসভায় অংশ নেবেন তিনি। ভোটের প্রচারে ইন্ডিয়া জোটকে ভারত বিরোধী শক্তি বলে প্রত্যাখ্যানের আহ্বান করে আসছেন মোদী। জনসংযোগে পিছিয়ে নেই ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেসের নেতাকর্মীরাও। নির্বাচিত হলে সংবিধান পরিবর্তন আর ফসলের ন্যূনতম মজুরি নির্ধারণের আশ্বাস দিচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। রোববার পশ্চিমবঙ্গের জোড়া সফরে অংশ নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। আমি কতদিন আগে থেকে বলছি, এখন কেউ কেউ বলছে না, মনে হচ্ছে বিজেপি এবার আর আসবে না। ভোটে নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল রাখতে পরিকল্পনার কমতি রাখছে না নির্বাচন কমিশন। যেখানে আগের 2 বারের তুলনায় 3য় দফার কেন্দ্রগুলোকে ধরা হচ্ছে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে, তাই অতিরিক্ত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
বেশি ঝুঁকিপূর্ণ বিবেচনায় 4 লোকসভা কেন্দ্রে দেয়া হচ্ছে বিশেষ মনোযোগ। মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের 651টিকে রাখা হয়েছে অতিরিক্ত ঝুঁকিপূর্ণের তালিকায়। দক্ষিণে এই তালিকায় আছে 702টি কেন্দ্র, জঙ্গিপুরে 762টি আর মুর্শিদাবাদে প্রায় 700 কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। তৃতীয় দফার নির্বাচন হবে 12 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 94 আসনে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। তৃতীয় দফার লোকসভা নির্বাচনের আরও খবর জানাতে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, তৃতীয় দফার যে নির্বাচন, সেই নির্বাচনে আসলে সহিংসতার সম্ভাবনা কতটুকু আছে, এবং সেই সাথে জানতে চাই যে সহিংসতাকে ঘিরে ভোটে নিরাপত্তার ক্ষেত্রে ভারত সরকার কী ধরনের উদ্যোগ বা তৎপরতা রয়েছে? শুভজিৎ, এই যে তৃতীয় দফা নির্বাচন, সেটি ঘিরে আপনার সহিংসতার সম্ভাবনা কতটুকু আছে, এবং একই সাথে জানতে চাই যে নিরাপত্তার ক্ষেত্রে কতটা। কণা, প্রথম থেকে বলে রাখি যে ইতিমধ্যে দুদফার নির্বাচন সম্পন্ন হয়েছে। গোটা দেশব্যাপী আপনি যদি দেখেন প্রায় 200-র বেশি আসনে নির্বাচন হয়ে গিয়েছে এবং তৃতীয় দফার নির্বাচন চলছে। তৃতীয় দফার নির্বাচনও যদি আপনি দেখেন 95টির বেশি কেন্দ্রে কিন্তু নির্বাচন রয়েছে, 12টির বেশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে নির্বাচন। কিন্তু সবার কিন্তু নজর রয়েছে সহিংসতার বিষয়ে পশ্চিমবঙ্গের দিকে, কারণ পশ্চিমবঙ্গ নির্বাচন সহিংসতার গড় হিসেবে চিহ্নিত। আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গের প্রথম দু দফায় ইতিমধ্যে 6টি আসনে নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে এবং এই 6টি আসনের মধ্যে যে ছোটখাটো সহিংসতা সামনে এসেছে সেটাকে কিন্তু আমি দেখছিলাম বাংলাদেশের অনেক পত্রপত্রিকা কিন্তু তারা খবর করছিলেন যে বিক্ষিপ্ত সহিংসতা, কিন্তু সহিংসতার যে মূল সমীকরণ অর্থাৎ মূল যে চিত্র সেটা কিন্তু আসতে পারে আগামী নির্বাচনগুলোকে। অর্থাৎ আপনি যদি সেই হিসেবে দেখেন বলা যেতে পারে ট্রেলার চলেছে, পিকচার আবি বাকি है। এবং এই পিকচার কি হতে পারে, যে কতটা রক্তপাত হতে পারে, কতটা উত্তেজনাপূর্ণ হতে পারে, তার কিন্তু একটা আভাস কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই পেয়ে গিয়েছে। নির্বাচন কমিশন কিন্তু প্রথমেই বলেছিল যখন নির্বাচন ঘোষণা করেছে তারা ব্লাডলেস নির্বাচন চায়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ আজকে যেদিন আপনার সাথে কথা বলছি সেই মুহূর্তে কি পশ্চিমবঙ্গ ব্লাডলেস রয়েছে? একেবারেই নেই। পশ্চিমবঙ্গে যদি আজকের দিনে তাকিয়ে দেখেন, আজকেও একেবারে বাগুইহাটি অর্থাৎ বারাসাত লোকসভা কেন্দ্রের আন্ডারে একজন তৃণমূল কর্মী তিনি কিন্তু নিহত হয়েছেন, তিনি খুন হয়েছেন। এবং কিছুটা দূরে যদি আপনি দেখেন দক্ষিণ কলকাতা, সেখানেও কিন্তু একজন বিজেপি কর্মীকে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ কোপানো হয়েছে রীতিমতো। এবং এই মুহূর্তে দক্ষিণ যে একদম লোকসভা কেন্দ্র কলকাতা, সেখানে কিন্তু ব্যাপকভাবে বিজেপি কর্মীরা বিক্ষোভ চলছে, বলছে যতক্ষণ না দোষীরা গ্রেপ্তার হবে সারা রাত বিক্ষোভ চলবে। এবং এটা কিন্তু একটা সামগ্রিক ছবি। রাজ্যের বাকি যে জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া যেখানে নির্বাচন হতে চলেছে, এমনকি কলকাতা পর্যন্ত, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সর্বত্র কিন্তু একেবারে রক্তপাতযুক্ত নির্বাচন হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে। কেননা নির্বাচনের যে পরিস্থিতি, ব্যাপক পরিমাণে অস্ত্র উদ্ধার হচ্ছে, ব্যাপক পরিমাণে টাকা রিকভারি হচ্ছে, তারপরেও যে সহিংসতা, গ্রামাঞ্চলের সহিংসতা, সেটা কিন্তু নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে তারা কিন্তু বিফল হয়েছে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে যদি আপনি ছবিটা দেখেন, মণিপুরে সামান্য সহিংসতা হয়েছিল, সেটা কিন্তু সম্পূর্ণ সামগ্রিক ছবি নয়। দক্ষিণ ভারতের যে নির্বাচনের ছবি সেটা কিন্তু পশ্চিমবঙ্গ বা ভারত তার সঙ্গে কিন্তু একেবারেই ম্যাচ করে না। দক্ষিণ ভারতের ছবি বা উত্তর ভারতের ছবি বা সহিংসতাপূর্ণ যে উত্তরপ্রদেশের ছবি ছিল, সেটাও কিন্তু আজকের দিনে অতীব শান্তিপূর্ণ। ভারতের নির্বাচনের সামগ্রিক ছবি সেই হিসেবে যদি বলা যায়, পশ্চিমবঙ্গের যে 4 কেন্দ্র তৃতীয় দফার নির্বাচন হতে চলেছে তাতে সহিংসতার আশঙ্কা রয়েছে, কিন্তু বাকি যে 91খানা কেন্দ্র ভারতের 12টি রাজ্যে রয়েছে, সেখানে কিন্তু সহিংসতার যে পুরো ছবি সেটা কিন্তু অনেকটাই শান্ত। নির্বাচন কমিশন সেটা নিয়ে অনেকটাই নিশ্চিন্ত। কণা। শুভজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভজিৎ পুততুণ্ড আমাদের সঙ্গে যোগ দিয়ে জানাচ্ছিলেন যে তৃতীয় দফার যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের খবর পশ্চিমবঙ্গ থেকে যোগ দিয়েছেন তিনি। এখনো বাকি মে এবং জুন মাস, আর আগেই তীব্র তাপমাত্রায় পড়ছে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ। গরমে নাজেহাল ভারতের উত্তরাঞ্চল, ফিলিপাইন, থাইল্যান্ড এবং বাংলাদেশের জনজীবন। সূর্যের তেজে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন প্রান্তের জনজীবন। বেশি নাজুক দক্ষিণ পূর্ব দক্ষিণ এশিয়ার পরিস্থিতি, যার মধ্যে আছে বাংলাদেশ, ভারতের উত্তরাঞ্চল ও চীনের উত্তর দক্ষিণের কিছু অঞ্চল। অস্বাভাবিক আবহাওয়ার জন্য এল নিনো পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভারতে প্রচণ্ড গরমের মধ্যে চলছে লোকসভা নির্বাচন। ভোট দিতে গিয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের বেশ কিছু এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
এই গরম সহ্য করার মতো না। আমরা গরিব মানুষ, বাইরে বের না হলে খাবো কি? প্রতিদিন রিক্সা চালাতে বের হই পেটের দায়ে। গেল 50 বছরে এমন গরম হয়তো পড়েন। প্রতিদিন তাপমাত্রা বেড়েই চলেছে। এই গরম অস্বস্তিকর। তীব্র তাপপ্রবাহের সাথে লড়ছে বাংলাদেশও। 1948 সালের পর এবারই প্রথম টানা 26 দিনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশে। তাপপ্রবাহ ছড়িয়েছে 50টির বেশি জেলায়। সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির প্রার্থনায় বিশেষ নামাজ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।